এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলাপের বিষয় আমলাতন্ত্রের পুষ্টি। আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম স্যার এবং আছেন লেখক ও গবেষক সিরাজউদ্দিন সাথী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন। আমরা কথা বলবো যে আমরা যে মূলত যে সংস্কারের কথা বলছি, আমরা একটা লম্বা সময় ধরে হচ্ছে রাজনৈতিক যে সরকার, সেই সরকারের মধ্যে দিয়েছিলাম, আমাদের অনেক ধরনের অভাব অভিযোগ সবকিছু আছে, কিন্তু এই যে আমলাতন্ত্র বা যারা প্রশাসনিক জায়গায় আছেন তাদের দক্ষতা আমাদের জন্য কতটা সহায়ক এই সংস্কারের জন্য। মানুষকে আমরা বলি যে আমলা যারা থাকবেন তারা আসলে দেশের জন্য চাকরি করেন, দেশের মানুষের জন্য চাকরি করেন। সেখানে আসলে সেবা কতটুকু আর কতটুকু আসলে, কারণ আমরা সবসময় বলি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তারা কবে আসলে সেবক হবেন এবং আমরা যে উদ্দেশ্যগুলো নিয়ে এই মুহূর্তে চলছি সেই চলাটা আসলে মসৃণ কিনা এই দক্ষতার জায়গাগুলো থেকে আমরা এই নিয়ে কথা বলবো। আমি প্রথমে সিরাজউদ্দিন সাথী স্যারের কাছে জানতে চাই, যেহেতু আমরা নাম দিয়েছি আমলাতন্ত্রের পুষ্টি, আমলাতন্ত্রের পুষ্টি কোথা থেকে আসে সেটিতে যাওয়ার আগে আপনার একটি বই আছে আমলাতন্ত্রের অন্দরমহলের ৩২ বছর। আপনি একজন সহকর্মী ছিলেন নাসিমউদ্দিন আহমেদের। আপনি এখন বেগমপাড়ায় যখন সরকারি কর্মকর্তাদের বিশাল বিশাল গাড়ি বাড়ি অনেক কিছু থাকে, আপনি কি এখন নাসিরউদ্দিন আহমেদকে দেখতে পান? নাসিরউদ্দিন আহমেদকে আমি স্মরণ করি, ধন্যবাদ আপনাকে। প্রশাসনে দেখতে পান কি? ধন্যবাদ আপনাকে, কিন্তু নাসিরউদ্দিন আহমেদকে আমি স্মরণ করি এবং নাসিরউদ্দিন আহমেদের কথা বেশি করে মনে পড়ে, কিন্তু নাসিরউদ্দিন আহমেদের মতো চরিত্রকে খুঁজে পাই না কোথাও। ওটা হলো সবচাইতে কষ্টের জায়গাটা। নাসিরউদ্দিন আহমেদ 1980-র দশকে এবং 90-র দশকে সচিব ছিলেন সরকারের, অনেকগুলো মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, সর্বশেষ ইনি অর্থ সচিব হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। নাসিরউদ্দিন আহমেদ এবং তার আরও কিছু সহকর্মীর ওই সময়কার শীর্ষ আমলাদের যে দৃঢ় চারিত্রিক নৈতিক অবস্থান ছিল, সেটা দুঃখজনকভাবে এই আমলে সেভাবে দেখা যাচ্ছে না। একটা উদাহরণ দিবেন? আপনি একজন সচিবের বাড়িতে ইদানিংকালে প্রচুর টাকা পাওয়া গেছে, আপনি জানেন, জাস্ট ইমিডিয়েট কিছুদিন আগে রিটায়ার করেছে এরকম একজন সচিবের সাথে। তো সেটাকে একেবারে বিপরীত, আপনি নাসিরউদ্দিন আহমেদের বিপরীত চরিত্র হিসাবে আপনি দেখতে পারেন। আমি নামটা বলতে চাই না, কারণ ইনি এখন পর্যন্ত গ্রেপ্তার অবস্থায় আছেন। ওই সময় এইভাবে কিন্তু অধঃপতন চিন্তা করা যেত না আর কি। নাসিরউদ্দিন আহমেদ সাহেবের সময়েও 19-20-এর ব্যাপার ছিল, কিন্তু সেটা যারা অন্য নাসিরউদ্দিন আহমেদের চরিত্রের বিপরীত চরিত্রের যারা ছিলেন তাদের মানুষ চিহ্নিত করতে পারত 1, 2, 3-এর মধ্যে এরকম, এবং তাদের গ্রহণযোগ্যতা ছিল না, তাদেরকে রিজেক্ট করা হতো। কিন্তু এখন যেটা হয়েছে তার বিপরীত অবস্থাটা। এখন আপনি ওই রকম নাসিরউদ্দিন আহমেদের মতো 2-1 জনকে খুঁজে আপনি পাবেন না। চিহ্নিত করাটাও খুব, হয়তো পাওয়া যাবে, কিন্তু চিহ্নিত করা খুব কষ্টকর হয়ে গেছে। তো এই যে অবস্থাটা এসেছে, আর আপনি প্রথমে যে উপস্থাপনা দিয়ে শুরু করলেন, সেখানেই একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা এখন আছি, যেখানে আপনার জনপ্রশাসন বা জনসেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা, যাদেরকে আপনি আমলা বলে অভিহিত করলেন, আমলা কিন্তু আপনার একটা বিস্তৃত এটা বলা হয় যে আমলা শব্দটা এসেছে মিডিয়া থেকে, মিডিয়ার জোরে এই শব্দটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই জগৎটা হলো সব পেশার লোকদের নিয়ে, আপনার সেই আপনার পোশাকি অপোশাকি সব ধরনের সরকারি চাকুরিদের নিয়ে। তো এই জায়গায়
শুধু প্রশাসনিক আমলা নয়, প্রশাসনিক, তারপরে অন্য পেশাদারী অন্যদের, প্রকৌশল, ডাক্তার, শিক্ষক, আপনার পুলিশ এবং সেনাবাহিনীকেও আপনি এর সাথে যুক্ত করতে হবে। এরা মিলে যে বিশাল বাহিনীটি রাষ্ট্রীয় যন্ত্রের মধ্যে আছে, তাদেরকে আমলা বলা হয়। তো এই আমলাদের সকল প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক অবস্থাটা সেই নাসিমউদ্দিন আহমেদের সময় থেকে অধপতিত হয়েছে বিপুল বেগে, একেবারে ভীষণ নিচের দিকে। তো সে কারণে আপনার ওই সময়ের সাথে তুলনা করে এটাকে খুব বেশি দূর যাওয়া যাবে না। এবং এই কারণেই এখন বেশি করে আপনি যে শব্দটা শুনতে পাচ্ছেন সকলের কাছে, সকলের মুখে আপনি যেটা শুনতে পাচ্ছেন যে সংস্কার করতে হবে। 5ই আগস্টের পরে সবাই বলছেন যে প্রধান বিষয় হলো সংস্কার করা, রিফর্ম করা। অর্থাৎ রিফর্ম ব্যতীত কোনো কিছু আর করার এই মুহূর্তে অবস্থা নেই। সবগুলো প্রতিষ্ঠানকে আমার রিফর্ম করতে হবে। তো এই সংস্কারের কথা প্রধান উপদেষ্টা যেমন বলছেন, তার অন্য উপদেষ্টারা বলছেন, এবং সাধারণ মানুষদের মধ্য থেকেও বলা হচ্ছে, ছাত্রদের মধ্য থেকেও বলা হচ্ছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই কাজটা কিন্তু একটা বিশাল কাজ, এবং এই বিশাল কাজের এটা একটা পাহাড় সরানোর মতো। এবং এটা যে দায়িত্ব যারা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের, আমার ধারণা তারা বুঝে শুনে এটা নিয়েছেন দায়িত্ব, এবং এই কাজটা তারা, এই কঠিন কাজটা তারা করার মনস্থ নিয়েই ওইরকম মানসিক প্রস্তুতি নিয়ে সেটা করেছেন। কিন্তু সেটা করতে হলে যেটা দরকার হবে সেটা হবে রাষ্ট্রযন্ত্রের তার যে মেশিন, আমি রাষ্ট্রযন্ত্রটাকে যদি একটা মেশিন বলি, তাহলে এর ভিতরে যে মানব সম্পদগুলো আছে মেশিনটা চালাচ্ছে, তাদের মধ্যে ওই রকম দক্ষতা না হলে এই সংস্কারের কাজকে বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। আপনি এই কথাটা প্রসঙ্গে প্রথমেই আপনি বলেছেন, আপনার সেই প্রস্তাবনার সাথে আমি একমত পোষণ করছি। দক্ষতা প্রয়োজন হবে, এবং এই দক্ষতার জন্য আপনার যেটা দরকার হবে পেশাদারিত্ব, যেটা নাই এই মুহূর্তে, সেই পেশাদারিত্বটা আনতে হবে। এবং পেশাদারিত্ব, যোগ্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সব কিছু মিলে একটা সুশাসনের পরিবেশ তৈরি করবে। সেইটা করলে পরে আপনার এই জিনিসগুলো করা সহজ হবে। আমি ডক্টর আব্দুল সালাম স্যারের কাছে জানতে চাই, স্যার যেমন বললেন যে একটা দক্ষতা প্রয়োজন, আমরা 15 বছর ধরে, কিন্তু 15 বছর না, আমরা দীর্ঘ সময় ধরে এই প্রশাসন চালিয়ে আসছে, আমাদের রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার সবাই, কিন্তু আমরা তারপরও এখনো কেন আসলে অদক্ষতার প্রশ্ন তুলি, আমরা কেন আসলে রিক্রুট করার সময়, বা এটা কি রাজনৈতিক কারণে, মানে রাজনৈতিক কি প্রশাসনিক অদক্ষতা তৈরি করছে, অনেক বেশি ভঙ্গুর করে ফেলছে, নাকি আসলে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে কোনোভাবে লিঙ্ক আছে? এটাকে আসলে পার্শিয়ালি না বলে আমি যদি হলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই, ম্যাক্স ওয়েবারের এই তত্ত্ব প্রথম ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসির সাথে সাথে রাজনীতি যারা করেন এবং যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা দুই ধরনের হয়, অটোক্রেসি আর ডেমোক্রেসি। ব্রিটিশ আমল থেকে এই বাংলাদেশের মানুষের এবং এই ভারতীয় উপমহাদেশে কালচারালি আমরা অটোক্রেসিতে অভ্যস্ত হয়ে গেছি, এবং আমাদের এই অটোক্রেসি পলিটিক্সে আমাদের এখানে কিন্তু সরকার আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, সেই বঙ্গভঙ্গ থেকে শুরু করে এখন পর্যন্ত ঘসেটি বেগম, মীর জাফর, এগুলো দিয়ে শুরু করে আমাদের অভ্যস্ততা এমন হয়েছে যে আমরা সবাই অটোক্র্যাট। মানুষ এক ধরনের সুযোগ পেলে এবং মানুষ এক ধরনের অপরচুনিটির অপেক্ষায় থাকে যে কখন আন্দোলনটা করতে পারবো, এবং এই আন্দোলনমুখী মানুষ আমরা ট্র্যাডিশনালি, জন্মগতভাবে, জেনেটিক্যালি। ফলে অটোক্রেসি আমাদের রক্তের মধ্যে আছে। এই অটোক্রেসিটা আমাদের রাজনৈতিক একটা প্রক্রিয়া, যেটা আমাদের এই সমাজে রাষ্ট্র গঠনে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা পালন করেছে। আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিসে যেতে পারিনি, এবং আমরা স্বাধীনতার 52 বছর পরেও আমরা কখনোই ডেমোক্রেসিতে যেতে পারিনি। আমার যতটা মনে পড়ে, হয়তো সাথী ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, উনি অনেক বেশি সিনিয়র আমাদের চেয়ে। 1991 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই সময় মানুষের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ আমরা দেখেছি, এবং মানুষ ভোট দিয়েছে। একটা মাত্র নির্বাচনে বলা যায় যে আমি দেখেছি অন্তত যে নির্বাচন হয়েছে ডেমোক্রেসির জন্য। ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া কোনো রাষ্ট্র কখনো সভ্য রাষ্ট্র পরিণত হতে পারে না। ডেমোক্রেসির প্রধান শর্ত হলো যে ক্ষমতাটি চলে যায় সিটিজেনের হাতে, নাগরিকের হাতে, সাধারণ মানুষের হাতে, জনমানুষের হাতে, যেটা সংবিধানের প্রথম শর্ত। এই রাষ্ট্রের মালিক জনগণ। বাংলার ইতিহাসে বাংলাদেশে কখনো রাষ্ট্রের মালিক কোনো জনগণ হতে পারেনি।
দ্বিতীয়ত হলো যে ব্যুরোক্রেসির কথাটি বলছেন, সেই ব্যুরোক্রেসির প্রধান যে শর্তটি থাকে, ব্যুরোক্রেসির কাজটি হলো ওই অটোক্রেসি অথবা ওই ডেমোক্রেসিকে সাপোর্ট করা, তারা সাপোর্ট স্টাফ। সংবিধানের ভাষায় যদি বলি অথবা যদি আমাদের ব্যুরোক্রেসির ভাষায় যদি বলি, এরা হবে প্রজাতন্ত্রের কর্মচারী, তারা সেবক। আমার দেওয়া ট্যাক্স, আমার বাবার দেওয়া ট্যাক্স, আমার সাথী ভাইয়ের দেওয়া ট্যাক্স, এই সমস্ত ট্যাক্স আমরা খাই, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করবার কথা। কিন্তু এই ব্যুরোক্রেসি যখন এস্টাবলিশড হয়েছে ভারতীয় উপমহাদেশে, ব্রিটিশরা এটা প্রথম এদেশে এমনভাবে এস্টাবলিশ করেছে যে আপনারা সবাই জানেন লাল ফিতার দৌরাত্ম্য। সেই লাল ফিতার দৌরাত্ম্য সুদূর আমি ব্রিটিশে পড়াশোনা করেছি, আমি কিন্তু সেই দেশে পড়াশোনা করেছি লিডারশিপের উপরে, এই ব্যুরোক্রেসির উপরে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমি পড়াশোনা করেছি। সেখানে কিন্তু লাল ফিতার কোনো দৌরাত্ম্য এখন আর নাই। ব্রিটিশ দেশে ব্রিটিশ ল নাই, আমাদের দেশে এখনো সেই ব্রিটিশ লই প্রচলিত আছে এবং সেইগুলোই আমাদের আমলাতন্ত্রের মধ্যে চলছে। এবং এই আমলাতন্ত্র যারা পালন করেন, আপনি বলেন প্রধান কারণ কি, কেন আমরা দক্ষ হয়ে উঠতে পারছি না, আমি সেই জায়গাগুলোতে 3টা পয়েন্ট বলবো। একটা হলো যখন আমরা ইনপুটটা দিই, আপনাকে ইনপুট দেখতে হবে। ইনপুট সিস্টেমে আপনি করে রাখলেন 30% মুক্তিযোদ্ধা কোটা, ইনপুট সিস্টেমে আপনি 70, 81 দেখেন, ভাই আমার সাথে ভালো বলতে পারেন, 81 এবং 82-তে যে বিসিএস পরীক্ষা হয়েছে সেই সময়ের লেফটেন্যান্ট জেনারেল এরশাদের সময়, সেগুলো যে পরীক্ষার নামে প্রহসন হয়েছে এবং সেগুলো যে মেধা যাচাইয়ের নামে কোনো রকমের তালিকা তৈরি করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটা দিয়ে যে 20তম বিসিএস যে সমস্ত কর্মকর্তাগুলোকে চাকরি ছাড়াই করা হয়েছিল, তারাই বিগত এই 17 বছর 16 বছর এই রাষ্ট্র চালিয়েছে এবং রাষ্ট্রকে পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে। তাদের অনেকেই আমার রুমমেট, তাদের অনেকেই আমি অনেক ভালো করে চিনি। এবং এইখানে এই যে দেখেন ইনপুটটা এত রং কেন, অটোক্র্যাট গভর্নমেন্ট, অটোক্রাসির মাধ্যমে তাদেরকে ইনপুট দেওয়া হচ্ছে এবং তাদের তালিকা তৈরি করা হচ্ছে মেধার ভিত্তিতে নয়। আপনি শুরুটা দেখবেন 1971 থেকে এখন পর্যন্ত যদি বলা যায় যে আমাদের সিভিল সার্ভিস কি করেছেন, সিভিল সার্ভিসের ক্যাডারদের সিলেকশন প্রসেসটা, সেই সিলেকশন প্রসেসে এমন ফাঁক এবং এমন ফকর যে তার সেখান থেকে আপনার শুরুটা হয়, দুর্নীতিটা ওইখান থেকে শুরু হয়। এবং সেই দুর্নীতির আপনি গতকালকেও দেখেছেন, গত পরশু দিনে দেখেছেন, বাংলার বুকে মানুষের এত বড় সাহস, এত বড় ছাত্র জনতার যে বিপ্লব, গণ অভ্যুত্থানের পরেও একজন সচিবের ঘরে 3 কোটি টাকার চেক পাওয়া যায় একজন ডিসির ট্রান্সফারের জন্য। কি এমন মধু আছে ওখানে, যে কি এমন মৌচাক আমরা গড়েছি আমলাতন্ত্র দিয়ে, যে সেই মধু খাবার জন্য ডিসি আমাকে হতেই হবে। আমি তো জনগণের সেবক, আমি যদি জনগণের সেবক হই তাহলে আমার তো জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে আমি তার কাছে মাথা নিচু করে তার সেবা দেওয়ার কথা। বাংলাদেশের আমলাতন্ত্র এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং বাংলাদেশের আমলাতন্ত্রের প্রথম যে বেসিক ট্রেনিংটা হয়, ফাউন্ডেশন ট্রেনিংটা হয়, সেই ট্রেনিংটা আগে পরিবর্তন করা উচিত। যেমন নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করা উচিত, ওই ট্রেনিং পরিবর্তন করা উচিত। তাকে এমনভাবে গড়ে তোলা হয় যে তুমি হাত দিয়ে কখনো খাবে না, তুমি সাধারণ মানুষ নয়, তুমি অসাধারণ কেউ হয়ে উঠবে, তোমাকে চামচ দিয়ে খেতে হবে এবং কাঁটা চামচ দিয়ে খেতে হবে এবং জনগণ থেকে তোমাকে দূরে থাকতে হবে, কারণ হলো তোমার নিরাপত্তার প্রয়োজন। এই মানসিকতাই হয়তো তাকে গড়ে ওঠানো হয়, তাকে গড়ে ওঠানো হয়। ব্যুরোক্রেটদের সাথে যারা আমাদের সেবা করার কথা তারা সেবক হয়ে ওঠেন না এবং আমরা মনে করি যে তারা। এবং তৃতীয় যে দুর্বলতার কথাটা বলতে চাচ্ছিলাম 30 সেকেন্ড, তৃতীয় যে দুর্বলতা, আমরা যেন সব জানতে শমশের আমলা তৈরি করেছি, যিনি আজকে বন বিভাগে, তিনি কালকে শিক্ষা বিভাগে, যিনি আজকে কয়লা চালান তিনি যখন শিক্ষা বিভাগে যান উনি কয়লা দেখেন শিক্ষার মধ্যে, এবং যার শিক্ষা ব্যবস্থার 12টা বেজে যায়, এবং যিনি শিক্ষায় কাজ করেন তিনি যখন হঠাৎ করে চলে যান ফরেস্টে, উনি শুধু গাছপালা দেখেন আর জঙ্গল দেখেন। স্পেসিফিক স্পেশালাইজড আমলা তৈরি করা উচিত, অন্তত বিশেষজ্ঞ পর্যায়ে দক্ষ করে তাদেরকে গড়ে তোলা উচিত, যাতে করে সেই অঞ্চলে তার এরিয়ায় সে দক্ষ হয়ে যায় এবং তার কর্মী বাহিনীকে সে নির্দেশনা দিতে পারে। অর্থাৎ সঠিক মানুষটি আসলে সঠিক জায়গায় যেন যেতে পারেন, তাহলেই আমরা হয়তো ওনারা সবই পারেন, এই থিওরি বাদ দিতে হবে। পুরো বিষয়টিতে একটি ইতিবাচক জায়গা পাবো। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি আমলাতন্ত্রের পুষ্টি নিয়ে। আমি একটি বিষয়ে বলতে চাই, যেমন আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার, মানুষের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে যেহেতু কথা বলছি, আমরা দেখলাম যে প্রচুর পরিমাণ আন্দোলন হচ্ছে, দাবি দাওয়া আছে, সবগুলো প্রতিষ্ঠান থেকে সবগুলো দল, যে দলগুলোর কথা বললেন যে প্রশাসনের মধ্যে, তারা পদোন্নতি চায়, তারা বিভিন্ন দাবি দাওয়া করছে। এটা আসলে কতটা এই মুহূর্তে, আমরা গত 14-15 বছর বা তার আগেও এত পরিমাণ দাবি নিয়ে রাস্তায় নামতে দেখিনি। এখানে প্রশাসনের লোকজনও অনেক তারা এমনকি সচিবালয় থেকে বের হয়ে আসারও ঘটনা আছে, আনসারদের ঘটনা আছে, পুলিশের কথা পুলিশ শুনছে না, বা এই জায়গাগুলো কিভাবে আসলে দেখছেন? সিরাজউদ্দিন সাথী স্যার। আপনি ঠিকই বলেছেন,
এটা বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে অথবা ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাওয়ার আপনার 76 বছরে পাকিস্তান সময়টাকে মিলেও এটা এরকম ঘটনা কখনো ঘটে নাই এবং এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। সেই ঘটনায় যাওয়ার আগে আমি যে বিষয়টা আমি সেই ঘটনাটা ব্যাখ্যা করব। আমরা যে সংস্কারের কথাটা বলছি সেই সংস্কারটা কেন এত বেশি করে বলা হচ্ছে এবং অনেকগুলো কমিশন করা হয়েছে, তারপরে কমিশনের বাইরেও অনেকগুলো সংস্কারের কথা, স্বাস্থ্য, শিক্ষা এবং সর্বশেষ আমি শুনলাম তথ্য তো একটা করা হচ্ছে এবং আজকে আপনার আসিফ নজরুল সাহেব ম্যান পাওয়ার সেক্টরও একটা কথা বলছেন। এটার হলো যে আন্তঃসম্পর্কটা, অর্থাৎ আপনার প্রশাসনিক বিষয়ের মধ্যে বা পুরো ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে আন্তঃসম্পর্কটাকে বদলাতে হবে। আন্তঃসম্পর্কটা দুইটা দিক আছে, একটা হলো এই প্রতিষ্ঠানগুলোর সাথে এই মানুষগুলোর সাথে জনগণের সম্পর্কটা কি হবে, যারা এখান থেকে সেবা গ্রহণ করছে সেবাদাতার আসন থেকে তার আন্তঃসম্পর্কটা কি হবে। আরেকটা হলো যে এই সেবা যারা দিচ্ছে এর ভিতরে যে মানুষগুলো আছে তার মধ্যে আন্তঃসম্পর্কটা কীরকম। এই বিষয়টা আমি আমার যে বইয়ের কথা আপনি বলছেন এটা ছাড়াও বাংলাদেশের আমলাতন্ত্র, রাজনীতিকরণ, দলীয়করণের আবর্তে এই বইয়ে আমি বিশদভাবে এটাকে বর্ণনা করেছি যে এই দ্বিতীয় আন্তঃসম্পর্কটা এটা কেউ জানে না। দেশের মানুষ কিন্তু আমলাতন্ত্রের ভেতরে লোকগুলোর মধ্যে কি সাংঘর্ষিক অবস্থা আছে, কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কি আপনার পরিবেশ আছে ওখানে, অনুকূল প্রতিকূল, সেগুলি সম্পর্কে দেশের মানুষ খুব একটা জানে না। সাথে এবার জানতে পেরেছে যে ডিসি নিয়োগের সময় যে তারা যে মারামারি করেছে, জি জি জি, না সেটা তো মানুষ জানে, সেটা তো মানুষ জানে। ওইটা আমি ওই সম্পর্কের কথা বলছি না, আমি বলছি যে তো তাদের মধ্যে ওর মধ্যে আপনার একই ছায়ার নিচে থেকে একটা গ্রুপ আরেকটা গ্রুপের হাতে নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং বঞ্চনা খুব বাড়ছে। এই যে কাহিনীটা, এই কাহিনীটা কিন্তু বাইরে খুব একটা আসে না, এককভাবে দেখা হয় এটা একটা নেগেটিভ চরিত্র হিসাবে, কিন্তু এর ভেতরের খোলাখুলিভাবে কেউ জানে না। সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং গত অনেক বছর ধরে এই ঘটনাগুলি ঘটছে এবং এই ঘটনাগুলি ঘটছে আমলাতন্ত্রের ভিতরে রাজনীতিকরণ, দলীয়করণ ইত্যাদি ঘটার কারণে। এবং এটা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1972 সালে মুক্তিযোদ্ধাদের একটা বেস নেওয়া হয়েছিল এবং আরেকটা অমুক্তিযোদ্ধাদের বেস নেওয়া হয়েছিল, একটা বিভাজন তৈরি করে মুক্তিযোদ্ধা ভার্সাস অমুক্তিযোদ্ধা। এটা দেশের জন্য, আমলাতন্ত্রের জন্য সুখকর ছিল না। যে বেস মুক্তিযোদ্ধা হিসাবে যাদেরকে নেওয়া হয়েছিল তাদের অবস্থাটা, তাদের রিক্রুটমেন্টটা ইনি যেটা বলে গেছেন, আমি সেখানে সাপ্লিমেন্ট করছি, রিক্রুটমেন্টগুলো ঠিক ছিল না এবং তাদের যাচাই বাছাইও করা হয়নি যে তারা যথার্থ মুক্তিযোদ্ধা ছিল কিনা। একটা তালিকার মাধ্যমে তোফায়েল সাহেব একটা তালিকা দিলেন, তোফায়েল আহমেদ স্বাক্ষরিত, সেই তালিকার ভিত্তিতে তাদের নিয়োগ করা হয়েছিল। এরা 1973 সালে যোগ দিয়েছিলেন। অমুক্তিযোদ্ধাদের যোগ দিতে দেওয়া হয় নাই, রিক্রুটমেন্ট হওয়ার পরও তারা 1977 সালে এসে পরে যোগ দিয়েছিলেন। শুরু হয়েছে কিন্তু আমলাতন্ত্রের যাত্রাটা সেইভাবে, বঞ্চনার ভেতরে ক্লেশ, নিপীড়ন, একে আরেককে লাথি মারার সেগুলো সেইভাবে হয়ে এসেছিল। এরপরে আপনার এটা ক্রমান্বয়ে সব সময় হয়ে এসেছে। আপনার 1996 সালে একটা জনতার মঞ্চ হয়েছে, ভাগ হয়ে গেছে, এই পক্ষ ওই পক্ষ। এর পরের বছরগুলিতেও সেগুলি কন্টিনিউ করেছে এবং সর্বশেষ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে কোনো আমলাতন্ত্রে এই ঘটনা ঘটে নাই। আমরা এবং তারা, আমাদের লোক এবং তাদের লোক, এইভাবে বিভাজন করে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে ল্যাং মেরেছে। মেধার দিক থেকে যারা উপরের দিকে ছিল 50% 50% আপনি যদি টোটাল পপুলেশনের একটা বেইচের শতকরা 50% উপরের যারা শীর্ষে যারা আছে তাদের ক্ষেত্রে 80% লোক পদায়ন থেকে বঞ্চিত হয়েছে। নিচের বটম লাইনের সবাই এসে সচিব হয়ে গেছেন বিকজ অফ পলিটিক্যাল
ইয়েতে Dilemma. প্যাট্রোনাইজেশনের কারণে। অর্থাৎ মেধার যে সেই যে বঞ্চনাগুলো হয়েছে, তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে, তারা আপনার প্রমোশন থেকে বঞ্চিত হয়েছে, তারা সামাজিকভাবে বয়কটেড হয়েছে। এটা মারাত্মক বিষয় যে আমাদের লোক না, তাদের লোক। এবং এই যে- রাষ্ট্র সকলের হ্যাঁ, রাষ্ট্র সকলের এই যে ইয়েটা, এই বঞ্চনার ক্ষোভটা এই 15 বছর 7 মাসে যেটা জমেছে, সেটার একটি আউটবাস্ট হয়েছে 5ই আগস্টের পরে। আপনি যে সিনারিওটা দেখছেন, সেই সিনারিওটা হলো ওই যে আন্তঃসম্পর্কের, প্রশাসনের বা আমলাতন্ত্রের ভিতরে আন্তঃসম্পর্কের যে ক্ষোভ, বঞ্চনা, লাঞ্ছনা, নিগৃহীত করার সেইগুলোর বহিঃপ্রকাশটা। অর্থাৎ এই প্রশাসনের ভেতরেও একটি আমি তুমি শের ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু অবশ্যই সেখানে আসলে- একটু অবশ্যই যোগ করবো আছে। আর সাথে। ইনি যেটা আরেকটা যে বিষয় যেটা বলছিলেন, সেটা হলো যে রিক্রুটমেন্টের বিষয়। রিক্রুটমেন্টের খুব খারাপ ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে, এবং একটা রিক্রুটমেন্ট হয়েছিল এরশাদ সাহেবের সময় 650 জনকে একসাথে List নিয়োগ করা করেছিল। হয়েছিল জি। টিক মার্কের ভিত্তিতে। চিন্তা করা হয় নাই 650 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, জি। তাদেরকে ঠিকমতো ট্রেনিং দেওয়া যাবে কিনা, তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা যাবে কিনা, এবং তাদের ভবিষ্যৎ কি হবে, পদোন্নতির, প্রমোশনের ইত্যাদি ইত্যাদি, এটা বিবেচনা করা হয়নি। তারপরে সেই সময়ে আরো 2টা ব্যাচ বিশাল অঙ্কের 400-500 একসাথে শুধু একটা সার্ভিসে, প্রশাসন সার্ভিসে 1984-1985 সালে, তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলি বিবেচনা করা হয় নাই। জি, এটা খুব অর্বাচীন রিক্রুটমেন্ট হয়েছিল। এবং তারপরে যেটা আরেকটা পয়েন্ট বলেছেন, যে ট্রেনিং এর বিষয়টা, ট্রেনিংটাও আমাদের দেশে ঠিকমতো হয়নি, আপনি গ্রুম আপ করা হয়নি। যে আমরা ট্রেনিং নিয়ে কথা বলবো, এবং হচ্ছে এই যে যারা নতুন করে আসেন এই প্রশাসন ব্যবস্থায়, তারাও কিন্তু আসলে এইভাবেই অভিজ্ঞ হয়ে ওঠেন এবং এই প্র্যাকটিসটি করেন। আমরা কথা বলছিলাম হচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে, এই বিরতির মধ্যেও হচ্ছে আমরা কথা বলেছি আন্দোলনের পর আমাদের বিশেষ করে সচিবালয় যাদেরকে রিক্রুট করা হয়েছে, বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু, অর্থাৎ আমরা দেখছি যে যখন রিক্রুটগুলো করা হয়েছে তখন থেকেই। আমরা একটি প্রশ্ন করে বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে এমনকি স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব যখনই তারা ভাইবা নেন, এমনকি আমরা ব্যাংকিং খাতেও দেখি যখন তারা ভাইবা নেন, তারা সন্তুষ্ট হতে পারেন না, বিশেষ করে কর্মদক্ষতার বিষয়গুলোতে নিয়ে। তারা কিন্তু বলেন যে যদি এই ভাইবার রেজাল্ট বা তারা আসলে কি ধরনের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি পাচ্ছেন, এই বিষয়গুলো যদি আসলে পাবলিক করা হতো, সেক্ষেত্রে হয়তো তারা সমাজে বিব্রত হতেন, এই একটি বিষয় মানুষের কাছ থেকে হয়তো পেতেন। এই বিষয়গুলো নিয়ে এক ধরনের অসন্তুষ্ট রয়েছে যারা আসলে পদোন্নতি পান বা পদোন্নতি দিতে গেলে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম। আমরা কথা বলছি আমলাতন্ত্রের পুষ্টি নিয়ে। কোথা থেকে আসলে আমলাতন্ত্রের পুষ্টি আসে সেটি নিয়ে অনেক কথা হলো। আমরা দেখছি তার মানে ইতিহাস যদি বলা হয় তাহলে শুরু থেকেই আসলে এটির বীজ বপন করা হয়েছে। আমি প্রশ্ন শেষ করেছিলাম এবং আব্দুল সালাম স্যারের কাছে জিজ্ঞেস করতে চাই যে আমাদের যখন ভাইবাগুলো হয় তখন বিব্রত হতে হয়। পদোন্নতি কিন্তু তারাই পান, কিন্তু এক ধরনের অদক্ষতা নিয়ে আমরা পদোন্নতি, যিনি সুপিরিয়র হন তিনি যখন অদক্ষ হয়েও হচ্ছে পদোন্নতি পান, সেটি আসলে কি ধরনের প্রভাব রেখে যায় আমাদের সমাজে, এবং এটি কেন আসলে সৃষ্টি হয়েছে, কেন আসলে সন্তুষ্ট হতে পারছেন না? ব্যাংকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলেন, জনপ্রশাসনে বলেন, সবাই কিন্তু এই বিষয়গুলো বলে তারা আসলে যোগ্য লোক পান না। এর প্রভাবটা প্রথমে বলি, এর প্রভাবটা কোনোভাবেই ইতিবাচক হয় না, এবং এর প্রভাবটা সমাজের উপরে, রাষ্ট্রের উপরে এবং জাতির উপরে নেতিবাচকভাবে পড়ে। এবং কেন এটা হয় প্রথমেই আপনাকে আমি বলি, এর গোড়ায় যদি আমি হাত দেই, যেটি আমাদের স্বাধীনভাবে শুরুটা করেছেন ব্রিটিশ থেকে 72-73 বছর আগে। আর আমি আপনাকে বলবো যে আমরা 1971 সালে যখন স্বাধীনতা অর্জন করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত দুর্ভাগা জাতি আমরা এখনো ঠিক করতে পারিনি আমরা বাংলাদেশি নাকি আমরা বাঙালি। আমরা এক গ্রুপ বলছি আমরা বাংলাদেশি, আর এক গ্রুপ বলছি আমরা বাঙালি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি বাঙালি জাতীয়তাবাদ, এই যে আমাদের জাতি তত্ত্ব, এটা ব্রিটিশ থেকে শুরু করা হয়েছে। ধর্ম দিয়ে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে ভৌগোলিকভাবে, কোথায় পশ্চিম পাকিস্তান কোথায় পূর্ব পাকিস্তান, তার সীমানা কিভাবে একসাথে হয় আমার মাথায় এখনো আসে না। এই যে দ্বিজাতি তত্ত্ব, সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং সেটা ব্যুরোক্রেসিতে সবচেয়ে বেশি আছে। সেটা কি? এই যে আমি, তুমিও, সে, আপনি যে কথাটি বললেন, আমরা সব কিছু চিন্তা করি ইন্ডিভিজুয়ালাইজড।
আগের যে প্রশ্নটা করলেন সেটাও এটার সাথে কানেক্টেড। আমার আনসার মনে করে আমার সব দরকার, আমার পুলিশ মনে করে আমারই সব দরকার, আমার প্রশাসনকাররা মনে করে আমারই সব দরকার, আমার টিচাররা মনে করে আমারই সব দরকার, কিছুই পেলাম না, আমরা কেউ কিছু পেলাম না। জানো, আমি পেলাম না, সে পেল না, তুমি পেলে না, তাহলে পাচ্ছে কে? আমরা হয়ে উঠতে পারিনি, আমরা এক জাতি হয়ে উঠতে পারিনি, আমরা এক রাষ্ট্র হয়ে উঠতে পারিনি। এই জাতির সবাই যারা চাকরি করেন, যারা আমরা গভর্নমেন্ট চাকরি করি, প্রাইভেট জব করি, আমরা সবাই আমরা কন্ট্রিবিউট করছি এই রাষ্ট্রের জন্যই। তো আমরা ইনস্টিটিউশনালাইজড হয়ে উঠতে পারিনি। এটি যেমন ব্যুরোক্রেসিতে সবই ইন্ডিভিজুয়ালাইজড, তেমন যে কথাটি বললেন ভাইবা রেজাল্ট প্রকাশ করতে অসুবিধা কোথায়? আমার শিক্ষার্থী রেজাল্ট যদি আমি প্রকাশ করতে পারি, পাবলিক মানির পাবলিক ওয়ার্কার এবং তারা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক, তাহলে তার দক্ষতা প্রকাশ করতে আমার জনগণের সামনে অসুবিধা কোথায়? বরং এটি করা উচিত 100% যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে অ্যাকাউন্টেবিলিটি বাড়তে থাকবে। কেন? দক্ষতার পরিমাপে কে কতটুকু তার ভিত্তিতে তিনি প্রমোটেড হবেন। কিন্তু যেহেতু এখানে অন্দরমহলে যারা ভাই বললেন অনেক কিছুই হয়, সেহেতু এই ফলটা প্রকাশ করতে আমরা সাহস পাই না। আমি মনে করি এখন উত্তম সময় এগুলো প্রকাশ করা উচিত, এবং এটা প্রকাশনের ভিত্তিতে ওই দ্বিজাতি তত্ত্ব বাদ দিয়ে আমরা সকলেই যেন এই দেশের মানুষ, আমরা এক জাতি এক রাষ্ট্র গঠনের জন্য ইন্ডিভিজুয়ালাইজেশন বাদ দিয়ে ইনস্টিটিউশনাল হওয়া। দুঃখের বিষয় হলো বাংলাদেশের এখন পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিশেষ করে বিগত আমলে এই যে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের এত ক্ষোভ, ছাত্র জনতার এত গণ অভ্যুত্থান, কেন প্রতিটি প্রতিষ্ঠানকে হত্যা করা হয়েছে, এমনভাবে হত্যা করা হয়েছে যে সেখানে এমনভাবে ভাগ করে ফেলা হয়েছে যে আপনি জয় বাংলা বলবেন না তো এই বাংলাদেশ আপনার না, আপনি রাজাকার। আপনি দেখেছেন মিডিয়াতে আপনার মধ্যে একজন উপস্থাপন করছেন, আর যাকে চরম পরিণতির শিকার হতে হয়েছে সেই ভদ্রলোক তাকে বলছে তুমি রাজাকারের মেয়ে। এত বড় অদ্ভুতপূর্ণ আচরণ একজন বিচারক হোক, একজন আমলা হোক, তিনি পান কোথায়? প্রত্যেকটা নাগরিকের প্রতি প্রত্যেকটা নাগরিকের যে রেসপেক্ট, যে শ্রদ্ধাবোধ, সেটি থাকতে হবে। আমাদের এখানে আমলাতন্ত্রের প্রধান দুর্বলতা হলো যিনি টপে থাকেন তিনি বটমকে কখনো মনে করেন না যে তিনি তার সহকর্মী, তিনি মনে করেন আন্ডার কন্ট্রোল। অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান শর্ত হলো আন্ডার কন্ট্রোল অ্যান্ড অর্ডার, ইউ হ্যাভ টু ডু ইট নাও। সেটা ব্রিটিশ আমলে ছিল, এখন নেই। এই সমস্ত জায়গাগুলোতে ওই অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসতে হবে ম্যানেজমেন্টে থেকে চলে আসতে হবে এখন লিডারশিপ মানে আপনি, আমি, উনি, আমরা সকলে মিলে একটা টিম, আমরা সকলে মিলে এক দেশ বানাতে চাই, আমরা সকলে মিলে এক জাতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না, যেখানে আমি তুমি ও সে থাকবে না, আমরা থাকবে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, সুতরাং আমরা বাংলাদেশকে আমার করে গড়ে তুলতে চাই, সেখানে আপনিও আমার। দেখুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আপনি যদি আমেরিকাতে দেখেন, আপনি যদি ইংল্যান্ডে দেখেন, ইংল্যান্ডে একটা সংবিধান, অলিখিত সংবিধান, সে দেশ কি চলছে না? আমেরিকাতে যখন নির্বাচন হয় সেখানে পলিটিক্যাল পার্টি আছে, পৃথিবীর সব দেশে নির্বাচন হয় সেখানে পলিটিক্যাল পার্টি আছে। যখন উনি চেয়ারে যান তাদের একটা ন্যাশনাল ফিলসফি থাকে, প্রত্যেকটি রাষ্ট্রের একটা স্টেট ফিলসফি আছে। বাংলাদেশের রাষ্ট্রের কোনো স্টেট ফিলসফি নাই, কোনো দর্শন আমরা ঠিক করতে পারিনি, শিক্ষার জন্য কোনো দর্শন নেই। ফলে যিনি প্রধানমন্ত্রী হন উনি ওনার আওয়ামী লীগের দর্শন চর্চা করতে থাকেন, যিনি আমরা অন্য কোনো পার্টি আসেন তিনি তার দর্শন চর্চা করতে থাকেন। তাহলে আমার রাষ্ট্রটা কোথায়? আমার জাতি কোথায়? জাতীয় দর্শন আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেই জাতীয় দর্শন অর্জনের জন্য আমাদেরকে এমন এক আমলা বাহিনী, দক্ষ আমলা বাহিনী গড়ে তুলতে হবে সব জায়গায়। শুধু আমলা না, আমি বলছি ব্যুরোক্রেসি, যারা ভাই বলেছেন আমি একমত। একটা যন্ত্র, রাষ্ট্র একটা যন্ত্র, এই যন্ত্র পরিচালনার জন্য যেমন পুলিশের প্রয়োজন, যেমন আইন বিভাগের প্রয়োজন, তেমন বিচার বিভাগের প্রয়োজন, তেমন আমলার প্রয়োজন, তেমন শিক্ষকের প্রয়োজন, সবার। এবং এই যে বৈষম্যটা, আপনাকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বলছি আমরা, একটা শিক্ষা ক্যাডার এবং অ্যাডমিন ক্যাডার, আকাশ পাতাল বৈষম্য। ওয়াই? একই দেশ, একই রাষ্ট্র, একই টাকা, একই ক্যাডার, একই পরীক্ষা, আপনি কেন পাচ্ছেন না সেটাকে? সেটা নিয়ে অবশ্যই সেটি একটি প্রশ্নে আমি ফিরে আসি। আমি একটি ছোট্ট আপনার প্রশ্নের, আপনি এই প্রশ্নটা আমি ফিরে আসি। সেটা হলো যে যোগ্য লোক তৈরি করতে হবে। যোগ্য লোক যে রিক্রুটমেন্ট করার পরেই সে যোগ্য হয়ে যায় না, তাকে তৈরি করতে হবে। তৈরি করার দায়িত্বটা কারো না কারো আছে। সেই কাজটা যদি না করা হয় এবং সঠিক জায়গায় যদি সঠিক লোককে আপনি বাছাই না করতে পারেন, আপনি যে কাজটা আপনার যাকে দিয়ে বেশ ভালো হবে তাকে যদি সেই জায়গায় আপনি দায়িত্ব না করে রেখে আপনি, তাহলে একটা মিসম্যাচের তৈরি হয় এবং সেটা দিয়ে আপনার কিন্তু অযোগ্যতা তৈরি হয়। আপনার ওই যোগ্যতার দক্ষতার যে প্রশ্নটা আপনার আছে সেই প্রশ্নটা কিন্তু এটার সাথে সম্পর্কিত। সেটির ফলাফল কিন্তু আসলে এই দক্ষতা এবং যোগ্যতার জায়গায় ফলাফলটি কিন্তু আসলে জনগণই পাবে, এবং জনগণ সঠিক ফলাফলটি পাবে। আলটিমেটলি জনগণ তার সাফারার হবে না। জি, ভুক্তভোগী হন জনগণ। জি, আমরা মানুষের যোগ্য মানুষ এবং চাহিদা
কতটুকু এই মুহূর্তে প্রয়োজন? একটুখানি এই জাস্ট এই কথাই বলতে চাচ্ছিলাম, প্রশ্নটা যেহেতু এসছে আমি একটু তারপর সাথী ভাইয়ের কাছে যাবেন, অসুবিধা নাই। ম্যান পাওয়ার প্ল্যানিং আমাদের রাষ্ট্রে কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে যদি এটা গড়ে তোলা না যায় এখনই যোগ্য সময়। ম্যান পাওয়ার প্ল্যানিংটা কীরকম, আমার এই রাষ্ট্রে আগামী 50 বছরে কী ধরনের মানব সম্পদ প্রয়োজন। ধরেন একজন বুয়েট থেকে পাশ করছে একজন ডাক্তার, এবং বুয়েট থেকে পাশ করছে ইঞ্জিনিয়ার, একজন এমবিবিএস ডাক্তার, তার পিছনে একটা রাষ্ট্রের যে ব্যয় হয় তার ডাক্তারই হবার কথা, কিন্তু সে ডাক্তার হচ্ছে প্রশাসন ক্যাডারের 1 নম্বরে, আর না হলে কাস্টমসে, আর না হলে পুলিশ ক্যাডার। সেই বৈষম্য আছে, ইনি যেটা বলছেন এই বৈষম্য আছে, কিন্তু এই যে বড় প্রশ্নটা হলো আপনি ডাক্তারদের মধ্যে যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় দিচ্ছেন না, এবং অন্য পেশায় যেখানে আছে তার মধ্যে থেকে যে যোগ্য লোকটা এবং যে কাজটা যে ভালো করতে পারবে তাকে সেই জায়গাটায় সুযোগ দিতে হবে বা বসাতে হবে রাষ্ট্রের বেটার সার্ভিসের জন্য। এই কাজটা হচ্ছে না, এটাকে আমরা বলছি রাইট পারসন টু দ্য রাইট প্লেস। এটা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার অপটিমাম যে জনসেবার পাবলিক সার্ভিস ডেলিভারির যে কাজটা আমি এত লোক রাখছি কেন এখানে, আমার পাবলিক সার্ভিস ডেলিভারির জন্য জনগণ যাতে এটার উপকার পায়, উপকার ভোগ করতে পারে, সেই কাজটা করতে হলে আপনার ওই পলিসিতে যেতে হবে এবং অবজেক্টিভ একটা নীতির ভিত্তিতে। এখন আমি যদি আমার লোক খুঁজতে যাই, আমি যদি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কে পরিচয় আছে তাকে এনে বসাতে চাই, তাহলে কিন্তু ওই কাজটা হবে না। আপনি চোখ বন্ধ করে আপনি যোগ্য লোককে যোগ্য জায়গায় দিতে হবে, এবং এটা করবার অন্যতম প্রধান প্রক্রিয়াটাই হলো এই যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা আপনার রাষ্ট্রের হাতে থাকবে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এখন যারা উপদেষ্টা আছেন, এখন যারা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা কাজ করছেন, এবং যারা আগে করেছেন বাংলাদেশ চালিয়েছেন, যারা ভবিষ্যতে যারা চালাবেন, কারোরই নাই, কারোরই ছিল না। কেন? আপনার কোথায় কত লোক দরকার এবং কত দক্ষ লোক দরকার, সে দক্ষ লোক কি এদেশে নাই? আছে, যেটা বললেন উনি, আমাদের দক্ষ লোক আছে, কিন্তু সেগুলোকে তো খুঁজে আপনাকে বের করতে হবে এবং বের করে তাকে সেই জায়গায় দিতে হবে। আমরা কিন্তু সেই জায়গায় হচ্ছে যেটি বলি যে মেধা পাচার, সেটিও কিন্তু বাংলাদেশ থেকে আমরা অনেক সময় বলি যে বড় বড় প্রকল্পগুলোতে বিদেশ থেকে আমরা লোক নিয়ে আসি, সেটিও কিন্তু একটি অর্থের অপচয়। আমি আমার দেশের মধ্যে কিন্তু সেই দক্ষ লোক নেই বলছি, কিন্তু এভাবে কি আমার বাজার খোঁজার তো একটি বিষয় রয়েছে, সেটি নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ার মতো দেশ হচ্ছে তাদের নিজেদের বাজারে ওই লোক আছে কিনা সেটা দেখে তারা সরকারের কাছে অনুমতি চায়। আমরা কিন্তু আগে বাইরে থেকে নিয়ে আসি, তাতে হচ্ছে আমাদের বড় পর্দার যে কথাটা শর্ত, সেটা হলো আপনার আমরা কোন জায়গায় পেশাদারিত্ব তৈরি করতে পারছি না। আমরা পেশাদারিত্ব তৈরি করাটা খুব জরুরি কাজ। পেশাদারিত্ব আপনার যোগ্যতা তৈরি করবে, দক্ষতা তৈরি করবে, স্বচ্ছতা, জবাবদিহিতা সবকিছু করবে, এবং এর মাধ্যমে একটা সুশাসনের পরিবেশ দেশে তৈরি করবে। সেই কাজটা আমরা করতে পারছি, করা খুব জরুরি। জি, ছোট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, আবারও সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আমরা কথা বলছি আমলাতন্ত্রের পুষ্টির শেষ পার্টে। আমি শুধু একটি মাত্র প্রশ্ন দুজনের কাছেই রাখতে চাই, সেটি হচ্ছে আমরা অদক্ষতার কথা বললাম, আমরা কিভাবে আসলে রিক্রুট হয়েছে, কেন এই অস্থিরতাগুলো আসলে প্রশাসনের ভেতরে চলছে, আমলাতন্ত্রগুলো কেন আসলে যারা আমলা আছেন, যারা সরকারি চাকুরে আছেন, তারা কেন আসলে মানুষের সেবক হতে পারছেন না। আমার যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে অদক্ষতাকে আর্থিক অপচয়ের কারণ হয় কিনা এবং দুর্নীতিকে কতটা প্রশ্রয় দেয়। আব্দুল সালাম স্যার, এটা আসলে অদক্ষতা সবসময় আপনি দেখবেন যে যারা ট্রান্সপারেন্ট হতে পারে না, তাদের নিজেদের দুর্বলতা থাকলে সেই দুর্বলতাকে ঢাকবার জন্য তারা অন্যের উপর আশ্রয় নেয়। যেহেতু তার হাতে অনেক সুপ্রিম পাওয়ার থাকে, একটা প্রশাসনের যারা কাজ করেন তাদের হাতে ফাইল থাকে, তাদের হাতে অনেক সিদ্ধান্তের বিষয় থাকে, সে কারণে তাদের অদক্ষতাকে অনেক সময় দেখবেন যে একটা নোট লেখা নিয়ে এখন পর্যন্ত আমাদের সচিবালয়ে অনেক সমালোচনা হয়, কোন নোটটাকে কত উত্তমভাবে লিখতে পারেন বা কিংবা পারেন না। এবং একটা বাজেটে দেখবেন যে যারা বাজেট একেবারে রুট পর্যায়ে যে মানুষটি কাজ করেন তিনি কিন্তু ওই বাজেটটা কিন্তু সংসদে যায়, সেখানে যে ভুলটা রয়ে যায় মাঝখানে কিন্তু আমাদের যারা কর্মকর্তাগণ থাকেন সেগুলো অনেক সময় আমাদের চোখে পড়ে না। এই অদক্ষতার কারণে ওই পুরা দোষটা চাপে ওই চেইনের মধ্যে, এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন এই ঘটনা ঘটান তখন দেখা যাচ্ছে যে তিনি অন্যের উপর দোষটা চাপানোর জন্য তিনি অন্য কোনো পথের আশ্রয় নেন, সেখানে তার এই অদক্ষতার কারণে তিনি দুর্নীতির সুযোগটা খোঁজেন এবং ওই দুর্নীতির মাধ্যমে ওই কার্যক্রমটি তিনি সম্পন্ন করেন। ফলে স্পষ্টত আপনার একটা থিওরিতে বলা হয়, প্র্যাকটিসে বলা হয় যে অদক্ষতা সবসময় দুর্নীতির জন্ম দেয় এবং অস্বচ্ছতা সবসময় আপনার নেতিবাচক দিকে নিয়ে যায়। আমাদের এই যে অস্বচ্ছতা এবং
আমাদের এই যে অদক্ষতা, এবং আমি বলবো ওই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে যে অপেশাদারিত্ব, এই অপেশাদারিত্বই কিন্তু আমাদের দুর্নীতির এবং অর্থনৈতিক অপচয়ের সুযোগ করে দিয়েছে। কিন্তু আমি আশার কথা বলবো এই কথাটা যে আমাদের দেশে যারা কাজ করছেন, যারা প্রশাসনে আছেন এবং রাষ্ট্রের মধ্যে আমরা যারা কাজ করছি, আমরা সকলে মিলে এই দেশ এবং জাতির আমরা একটা নতুন সুযোগ পেয়েছি। আমরা এই গণ অভ্যুত্থানের পরে আমি মনে করি আমাদের অসংখ্য দক্ষ কর্মকর্তা আছে, অসংখ্য দক্ষ মানুষ আছে। সে সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করে আমরা যদি যাই সামনের দিনগুলোতে, আমি মনে করি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা শুরু করেন, পরবর্তী সরকার যদি সেটা বহন করেন, তাহলে আমরা একটা সফলতম বাংলাদেশ এবং জাতীয়তাবাদী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। তবে দক্ষতার যেমন অনেকগুলো ভার্চুজ আছে, গুণ আছে, অদক্ষতার ঠিক তার বিপরীত অনেকগুলো দোষ আছে। এবং ওর মধ্যে আপনি যে বিষয়গুলো বলছেন সবগুলো আছে, দুর্নীতি থেকে শুরু করে আপনার জনবিমুখতা, জননির্পীড়ক হওয়া, যেটা আমরা কয়েক বছরে দেখেছি, সেই এগুলো অদক্ষতার কারণে এগুলি হয়ে থাকে। এবং অদক্ষরা কিন্তু আপনার সংস্কারেরও বিপক্ষে থাকে। তারা সংস্কার হোক এটা চায় না, কারণ সংস্কার না হলে অস্বচ্ছতার মধ্য থেকে তারা বেনিফিট নিতে পারে এবং তারা এটা থেকে সুবিধা ভোগ করতে পারে। এই কারণে তারা এটা বিপরীতে হয়। আমি মনে করি ইনি যেরকম কনক্লুড করলেন যে এই একটা সময় এসেছে আমাদের, যে সংস্কারের যে ধ্বনি উঠেছে চারদিকে, এর মাধ্যমে আমাদের পুরো রাষ্ট্র কাঠামো, আমাদের পুরো রাষ্ট্রযন্ত্র, আমলাতন্ত্র, এগুলোর যে সংস্কারটা হবে তার মাধ্যমে যোগ্য লোকেরা চলে আসবে সামনে, এবং যোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসে যাওয়ার একটা সুবর্ণ সময় এখানে তৈরি হয়েছে। এটা কিন্তু আগে কখনো হয়নি, এটা অভূতপূর্ব। এইটাকে কাজে লাগিয়ে যদি আমরা সামনে যেতে পারি, আমাদের দেশটা এগুবে এবং এটা একটা মানবিক রাষ্ট্রে পরিণত হওয়ার একটা সুযোগ ঘটবে। আর যদি এটা না করতে পারি তাহলে অবস্থাটা খুব আমি এখন কল্পনা করতে চাই না। আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনি যেরকম ভাবে আজকে জাতিসংঘের, আপনি দেখছেন আপনার জাতিসংঘ ভবনে ইনি যে কাজগুলো করেছেন এবং যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, নতুন ভাবে শুরু করার কথা বলছেন, নিউ বিগিনিং বলছেন, আমরা আশা করি ওই রকম একটা নতুন বিগিনিং হবে এবং সেটা খুবই সম্মানজনক ভাবে হবে। সারা আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড অভিজ্ঞতা দক্ষ যারা আছে, ব্যাকগ্রাউন্ড পড়াশোনা, সেই ধরনের লোককে সেই ধরনের জায়গায় দেওয়া। আমরা অবশ্যই মনে করি যে দক্ষ লোক যখন সঠিক জায়গায় যাবেন, তখনই আসলে আমাদের যে উন্নয়ন সেটি আসলে আরো বেশি শক্তিশালী হবে এবং টেকসই হবে, এবং বিশ্বে আমাদের জন্য একটি সম্মানজনক জায়গা থাকবে এবং সবাই সম্মানজনক জায়গায় বাংলাদেশকে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।